আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বৈশ্বিক পরিমণ্ডলের সাথে বাংলাদেশের রাজনীতির সম্পর্কটা কীরকম, বেসিক্যালি রাজনীতি নিয়ে আমাদের আলোচনা। আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত সফলতার সাথে দেশের সফলতা কি সম্পর্কিত কিনা, সেই আলোচনাটা করব। এই ক্ষেত্রে আমরা তিনটা উদাহরণ টানব। একটা হচ্ছে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এবং ইসরায়েলের গোল্ডা মেয়ার। আমরা দেখেছি সিঙ্গাপুর, মালয়েশিয়া একটা ঝেলে পল্লীর মতো ছিল, খুব একটা উন্নত ছিল না। ন্যাশনাল রিসোর্স প্রচুর ছিল, কিন্তু সেগুলোকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে, সঠিক ম্যানেজমেন্ট করার মধ্য দিয়ে দেশগুলোকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে গিয়েছে মাহাথির মোহাম্মদ এবং সিঙ্গাপুরের লি কুয়ান ইউ। যারা সিঙ্গাপুরের লি কুয়ান ইউর জীবনী জানেন তারা জানেন তিনি ইংল্যান্ড থেকে পড়াশোনা করেছেন, প্রচণ্ড রকমের সুশিক্ষিত একজন মানুষ। সিঙ্গাপুর যখন ব্রিটিশ শাসনে ছিল তখন থেকে তিনি তার পড়াশোনা শেষ করার পরে তিনি রাজনীতিতে আগমন করেন এবং তার যৌবন কালের থেকে একদম মৃত্যু পর্যন্ত তিনি পুরো সময়টা সিঙ্গাপুরের জনগণের, সিঙ্গাপুর দেশ হিসেবে দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ করে গেছেন। সিঙ্গাপুরকে বর্তমান পৃথিবীর উন্নয়নের একটা অভূতপূর্ব রোল মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারা ডিকেড 10 বছর পর, মানে সত্যিকার অর্থে যখন উন্নতি করতে হয় তখন শুরুটা কিভাবে করতে হয়, ফার্স্ট ফেজে কি হবে, সেকেন্ড ফেজে কি হবে, থার্ড ফেজে কি হবে, সিঙ্গাপুর সেই জিনিসটা হাতে কলমে পৃথিবীর সরকার সমূহের জন্য উদাহরণ হিসেবে তৈরি করেছে। তাদের এখন পর্যটন ক্ষেত্রে তারা এখন অনেক অনেক বেশি আগানো। শুরুটা হয়েছিল কি দিয়ে? শুরুটা হয়েছিল শিক্ষা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার মধ্য দিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার মধ্য দিয়ে, জনগণকে দেশের জন্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণিত করার মধ্য দিয়ে। সিঙ্গাপুর এমন একটা জাতি, এদের মধ্যে চাইনিজ আছে, মালয় আছে, সিঙ্গাপুরিয়ান আছে, নানা রকমের জাতিগত ইন্ডিয়ান আছে, জাতিগত বিন্যাস নিয়ে কিন্তু এটা তৈরি। কিন্তু সেই বহু জাতিদেরকেই সিঙ্গাপুর এমন একটা ব্যবস্থা করেছে যে তারা আলাদা আলাদা থাকতে পারবে না, তাদেরকে একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কোটা সিস্টেমের মতো একটা ব্যাপার আছে যে কোথাও স্কুলে সব মিলে থাকতে হবে, কোনো একটা অ্যাপার্টমেন্ট সবাইকে মিলে থাকতে হবে, কোথাও পকেট পকেট কিছু করা যাবে না, কোথাও নিজেরা সংগঠিত হতে পারবে না, যেটা হতে হবে সবাইকে মিলে সংগঠিত হতে হবে।
এবং সেখান থেকে তারা যাত্রা শুরু করে এখন তারা উন্নতির স্বর্ণ শিখরে আছে। আর যে সমস্ত জাতি উন্নত হতে পারেনি তাদের মধ্যে আপনারা দেখবেন বিভাজন তৈরি করা, নানা রকমের চেতনার বীজ বপন করে দেওয়া, নানা রকমের উগ্রবাদিতা বীজ দিয়ে দেওয়া, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখা যাবে। মালয়েশিয়ার ক্ষেত্রে মাহাথির মোহাম্মদ কি করেছে, আমরা যে উদাহরণগুলো দিচ্ছি যে লি কুয়ান ইউ অথবা মাহাথির মোহাম্মদ, এরা প্রচণ্ড রকমের স্বৈরাচারী ছিল। কেন স্বৈরাচারী ছিল? কেন তারা জানে যে তারা কি করছে। তারা নিজেদের জন্য কিছু করেনি, তারা যেটা করেছে দেশের জন্য কিছু করেছে, এবং দেশের মানুষজন তাদের উপর বিশ্বাস স্থাপন করেছিল। তারা যেহেতু ব্যক্তিগত জীবনে সফল ছিল, পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, সুতরাং তারা সফলতার যে মূল মন্ত্র সেটা তারা জানে। একই রোড ম্যাপ তারা দেশের জন্য অ্যাপ্লাই করেছে। এখন কোনো একটা দেশের নেতৃত্ব যখন শিক্ষিত না হবে, কোনো একটা জায়গাতে সফল পেয়েছে, সফলতা হয়েছে, সেই মূল মন্ত্র যদি সে না জানে, সে অন্য কোথাও সফল হওয়ার সম্ভাবনা তার নাই। সফলতার একটা চাবি আছে, চাবিটা হচ্ছে ফোকাস থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, পরিশ্রম করতে হবে। যে বা যারা ব্যক্তিগত জীবনে সফল না, কর্মজীবনে সফল না, শিক্ষা জীবনে সফল না, তারা রাজনৈতিক জীবনে সফল হওয়ার খুব একটা কোনো কারণ নাই, এবং তাদের মধ্য দিয়ে রাষ্ট্রও সফল হওয়ার কোনো কারণ নেই। দেশের জনগণ, এই যে আমরা যাদের কথা বলছি, গোল্ডা মেয়ারের কথা বলছি, মাহাথির মোহাম্মদের কথা বলছি, অথবা সিঙ্গাপুরের লি কুয়ান ইউনের কথা বলছি, তাদের উপর বিশ্বাস স্থাপন করেছিল, তাদেরকে বছরের পর বছর নির্বাচিত করেছিল। জনগণ তাদের যে চিন্তাভাবনা সেটা মাহাথির মোহাম্মদ, লি কুয়ান ইউ বা গোল্ডা মেয়ারের উপরে দিয়ে দিয়েছিল, এবং গোল্ডা মেয়ার, মাহাথির মোহাম্মদ অথবা লি কুয়ান ইউ তারা তাদের 24/7 তাদের যে ফুল টাইম জব সেটা দেশের উন্নতির জন্য ব্যয় করেছিল। তারা অন্য কোনো কাজে আর ফোকাস করেনি। কেননা সফলতার একটাই মন্ত্র, সেটা হচ্ছে গিয়ে কি, যেই কাজটা করবেন সেখানে 24/7 365 ফোকাস করতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না। রাজনীতি করছেন, রাজনীতিই করতে হবে। পড়াশোনা করছেন, পড়াশোনাই করতে হবে। ব্যবসা করছেন, ব্যবসাই করতে হবে। এখন যদি একই অঙ্গে অনেক গ্রুপ থাকে, যে আপনি রাজনীতিও করছেন, ব্যবসাও করছেন, চাঁদাবাজিও করছেন, মাস্তানিও করছেন, দখলবাজিও করছেন, আলটিমেটলি আপনি কিছুই করছেন না। দেশও সেই তাইরে নাইরে নাইরে অবস্থার মধ্যে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা লি কুয়ান ইউনের মতোই একজন ডেডিকেটেড রাষ্ট্রনায়ক পেয়েছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাকিস্তান আমলে অবিভক্ত পাকিস্তানে আইয়ুব খান ছিল। বাংলাদেশে যে বড় বড় প্রজেক্ট বা বাংলাদেশের যে সংসদ ভবন, এই সমস্ত কাজগুলা, আদমজি জুট মিল, এগুলা আইয়ুব খানের সময় তৈরি করা। আইয়ুব খান প্রচন্ড রকমের সুশিক্ষিত একজন মানুষ ছিলেন। এখন বাংলাদেশের জনবিন্যাস দেখলে আমাদেরকে আসলে আমাদের নেতৃত্ব কীরকম হবে সেটা আমরা চিন্তা করতে পারি। এখন জনবিন্যাসের মধ্যে যেমন লি কুয়ান ইউ একজন মাত্র নেতা, মাহাথির মোহাম্মদ একজন মাত্র নেতা, গোল্ডা মেয়ার একজন মাত্র নেতা। সঠিক নেতৃত্ব দেশবাসী সিলেক্ট করেছিল, সেজন্যই দেশ উন্নত হয়েছিল। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে আমি অনেকদিন অনেকগুলো ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলোতে আমি বারবার বলেছি, বাংলাদেশে পরিবর্তন আনতে হলে বিএনপির হাত দিয়ে আসতে হবে, অথবা
বাংলাদেশ আওয়ামী লীগের হাত দিয়ে আসতে হবে অথবা জামাতের হাত দিয়ে আসতে হবে। নেতৃত্ব যদি দেশকে ঠিক জায়গায় নিয়ে যেতে না পারে তাহলে দেশেরও কোনো মুক্তি হবে না। এখন বিএনপির হাত দিয়ে মুক্তি আসতে হলে তারেক রহমানকে বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দিতে হবে। আওয়ামী লীগের মধ্য দিয়ে যদি পরিবর্তন আসতে হয়, শেখ হাসিনার মধ্য দিয়ে পরিবর্তন আসতে হবে অথবা সজীব ওয়াজেদ জয়ের মধ্য দিয়ে পরিবর্তন আসতে হবে। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি যেখানে বলেছিলাম যে বাংলাদেশের পরবর্তী যে রাজনৈতিক নেতৃত্বগুলো যারা আসবে, যেমন জাইমুর রহমান আসতে পারে, এদিকে সজীব ওয়াজেদ জয় আসতে পারে, তাদের মধ্য দিয়ে বাংলাদেশে হয়তো পরিবর্তনমূলক একটা রাজনীতির সূচনা হতে পারে, যেই রাজনীতি বাংলাদেশকে হয়তোবা মুক্তির পথ দেখাবে। এখন বাংলাদেশের যে পুরনো দেশের যে রাজনীতি, যেমন যে রাজনীতি খালেদা জিয়া করে গেছে অথবা শেখ হাসিনা করেছে অথবা আমাদের পূর্বসূরি যারা আছেন তারা করেছে, সে রাজনীতি বর্তমানে পৃথিবীতে তেমন একটা কাজের না। বর্তমান পৃথিবী হচ্ছে জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত। বর্তমান পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশাল বড় একটা প্রভাব রাখছে, শিক্ষা সংস্কৃতি বড় একটা প্রভাব রাখছে। এখন এই সময় যদি আমরা সেই 19 শতকের রাজনীতি করি, আমরা যদি পুরো বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে একজন শিক্ষিত সচেতন লোককে যদি রাজনৈতিক নেতৃত্বে নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে বাংলাদেশ ভালো কিছু কিভাবে আসবে? অথবা এই কথাটা এভাবে বলা যায়, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন বা যিনি রাজনৈতিক দলের প্রধান আছেন, তিনি যদি শিক্ষিত আলোকিত মানুষদেরকে তার মন্ত্রণা পরিষদে না আনেন, তিনি যদি আমার ভাই, তোমার ভাই, চান্দা ভাই, চান্দা ভাই যেমন চান্দা ভাবিদেরকে দিয়ে যদি তার মন্ত্রণা পরিষদ তৈরি করেন, তাহলে আলটিমেটলি দেশ তো কিছু পাবে না, দেশের কোথাও উন্নতি হবে না। তিনি নানান জায়গাতে বলবেন যে গবেষণার দাবি রাখে, নিজে গবেষণা করবেন না, পড়াশোনা করা উচিত, নিজে পড়াশোনা করবেন না। এরকম যদি হয়, বাংলাদেশে যেটা হয় আর কি, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেটা হয়, তাহলে লোকজন শিক্ষিত হতে অনুপ্রাণিত হবে কিভাবে? পড়াশোনা করতে অনুপ্রাণিত হবে কেন? কারণ দেখছে পড়াশোনা না করে চাঁদাবাজি করে দেশের প্রধান হওয়া যায়, আমার ভাই তোমার ভাই বলে মন্ত্রী এমপি হয়ে যাওয়া যায়। সুতরাং এই জিনিসপত্রগুলা একটার সাথে আরেকটা যায় না, এবং যে জিনিসটা একসাথে ম্যাচ হবে না সেই দেশে উন্নতি হবে না। যেমন সিঙ্গাপুরের, মালয়েশিয়ার অথবা ইসরায়েলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সব জায়গায় শিক্ষিত নেতৃত্ব ছিল, তারা যে কথাটা বলেছে তারা শিক্ষাকে প্রমোট করেছে, জনগণ শিক্ষার মর্ম বুঝেছে, জনগণ নেতৃত্বের মর্ম বুঝেছে, জনগণ তার নেতৃত্বের উপর বিশ্বাস রেখেছে, জনগণ তার বডি ল্যাঙ্গুয়েজের উপর বিশ্বাস রেখেছে। এখন একজন চাঁদাবাজ, একজন চাঁদাভাবী যদি প্রধানমন্ত্রী হয় অথবা মন্ত্রী এমপি হয়, তার কথাবার্তার উপর তার সচিব, তার অধীনস্থ যে লোকজনগুলো, সেগুলোতে বিশ্বাস রাখবে না। আর বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলো তো এমনিতেই আমরা জানি যে প্রশাসন, পুলিশ, রাজনীতি কোন জায়গাটা ভালো, কোনো জায়গায় ভালো না। সুতরাং জনবিন্যাস এবং রাজনীতিক নেতৃত্ব দেশের উন্নয়নে বড় একটা ভূমিকা রাখে। আমরা দেখেছি ইউনূসের সময়ে যমুনার সামনে রাজনৈতিক নেতৃত্ব 2 দিন পর পর অবস্থান করত। এখন এত অভাব অভিযোগের মধ্য দিয়েও কেউ কিন্তু কোথাও যাচ্ছে না, কেন? রাজনীতিতে এখন কালো হাত কিছু নাই। ইউনূসের সময় অনেক কালো হাত ছিল, সে কালো হাতগুলা কবে ইউনূস যাবে, কবে তারা ক্ষমতায় বসবে, সেই চেষ্টাটা ছিল। এখন বাংলাদেশ কোথায় যাচ্ছে? বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন কোনো শক্তিশালী বিরোধী দল নাই। 17 বছরের আওয়ামী লীগ শাসনে বিএনপি ছিল না, বিরুদ্ধ মত ছিল না, সেজন্য হরতাল অবরোধ কিছু ছিল না।
সেজন্য হাসিনা জনগণকে উন্নয়নের বড়ি খাইয়েছিল, এবং উন্নয়নের বড়ি খাইয়ে সে কিছু উন্নয়নের কাজ করেছিল, দেশি বিদেশি অনুদান পেয়েছিল, সাহায্য পেয়েছিল, দেশ একটু একটু করে উন্নতির পথে যাচ্ছিল, কিন্তু দেশে গণতন্ত্র ছিল না। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি, আমি একটা ভিডিও করেছিলাম আগে যেখানে বলেছিলাম যে বিএনপিকে যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে হয়, যেহেতু তৃতীয় বিশ্বের দেশ, যেহেতু আমাদের দেশে অপপ্রযোগ লেগেই থাকবে, যেহেতু যারা ক্ষমতায় আছে তারা সবাই চান্দাবাই চান্দাভাবি টাইপের লোকজন, সুতরাং তাদেরকেও আওয়ামী লীগের মতো করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেই পথেই একটু একটু করে হাঁটছে। তারা ঋণ খেলাপি, চান্দাবাজ, তারা ঢাকা শহরের রাস্তাগুলোকে নানারকমভাবে বন্দোবস্ত দিচ্ছে, ট্যাক্স এর আওতা বাড়ানোর চেষ্টা করছে, মূল্যস্ফীতি বাড়াচ্ছে, জনগণের মতামতকে কোথাও কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না, স্বৈরাচারী হয়ে উঠছে, গণভোটের গণরায়কে তারা অস্বীকার করছে। এই অবস্থায় বাংলাদেশে সামনে কি হতে পারে? দুর্বল অদক্ষ নেতৃত্ব ভালো কোথাও বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না। তারা সেই পুরনো যে উদাহরণ তাদের কাছে আছে, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে গিয়ে তারা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করবে, স্কুল কলেজ ইউনিয়ন গ্রাম মহল্লা পর্যায়ে তাদের সংগঠনকে শক্তিশালী করবে। তারা হাসিনার মতো করে জনগণের ভয়েসকে চেপে ধরবে এবং আলিবাবা 40 চোরের রাজত্ব তৈরি করবে, এবং আলিবাবা 40 চোররা বাংলাদেশকে আবার সেই আস্থা কুড়িয়ে নিয়ে যাবে। এখন এই অবস্থা থেকে 17 বছরের ফ্যাসিজম জুলাইতে ছাত্র জনতা মুক্তি এনে দিয়েছিল। এখন নতুন যদি ফ্যাসিজম তৈরি হয়, সেক্ষেত্রে সেখান থেকে মুক্তির উপায় কি? বাংলাদেশের তরুণ সমাজ কি আবার জেগে উঠবে, অথবা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে? আমরা সেটা জানি না, তবে আমরা রাজনীতিতে পরিবর্তন আসুক সেটা আমরা চাই, বাংলাদেশ এগিয়ে যাক সেটাও আমরা চাই। আমরা আপনাদের সাথে রাজনৈতিক আলোচনা করি, বাংলাদেশ নিয়ে আলোচনা করি, আমার আপনার আমাদের সামগ্রিক স্বার্থ নিয়ে আলোচনা করি। আমাদেরকে ফলো করে রাখতে পারেন, অথবা আমাদের কোন কথার সাথে দ্বিমত পোষণ করেন সেটা মন্তব্যে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।